তো আজকে আমরা ডিসকাস করব 1986 সালের জাতীয় শিক্ষানীতিটা নিয়ে। আগের ভিডিওতে অনেকে কমেন্ট করে বলছিলেন যে 1986 সালের জাতীয় শিক্ষানীতিটা নিয়ে একটু ডিসকাস করার জন্য। তো একটু কেন, পুরোপুরি আজকের ক্লাসে আমরা ডিসকাস করব, যেটা হচ্ছে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। সালটা ছিল 1986 সাল। ওকে, আমাদের এটা পড়তে হলে তাহলে ফ্ল্যাশব্যাকে চলে যেতে হবে। আমরা চলে যাব কবে? আমরা সেই সালটায় চলে যাব 1985 সালে চলে যাব। এবার এখানে একটা সাল নিয়ে আপনাদের বেশ কিছু বড় কনফিউশন হতে পারে। আমি সমস্ত কিছু আপনাদের ক্লাসের মধ্যে বোঝানোর চেষ্টা করব। ভেরি ইম্পর্টেন্ট টপিক, এক্সামের জন্য একটা ভাইটাল টপিক, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন হওয়ার চান্স রয়েছে। আপনাদের অনেকটা হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য প্রিপারেশন নিতে। সিটেট, ডিএলএড, বিএড, ডব্লিউবিএসএসসি অল টিচিং এক্সামের জন্য প্রিপারেশন হেল্প করবে। তো স্কিপ না করে একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। পুরো টপিকগুলো, কাহিনীগুলো আপনারা ক্লাসের মধ্যে দিয়ে ইজিলি বুঝতে পারবেন এবং মুখস্থ হয়ে যাবে। আর যারা এখন আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেননি, তারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আমার ইনস্টাগ্রাম আইডির, ফেসবুক পেজ, ফেসবুক অ্যান্ড টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যান, কারণ হচ্ছে অনেকের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছায় না, অনেকেই কমপ্লেন করছিলেন। তো আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক শুরু থেকেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রোভাইড করে থাকি। তো যারা গ্রুপে আছেন তাদের কাছে কিন্তু নোটিফিকেশনগুলো বা লিঙ্কগুলো কিন্তু টাইম টু টাইম খুব সহজে কিন্তু পৌঁছে যায়। আর যারা এখনও জয়েন্ট হননি, জয়েন্ট হয়ে যান। তাহলে কী হবে, ক্লাসের লিঙ্কগুলোর পাশাপাশি আপনারা কিন্তু ইম্পর্টেন্ট নোটসগুলো টাইম টু টাইম আমার টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু খুব সহজে কালেক্ট করতে পারেন। ওকে, তো আজকে আমরা যেহেতু ডিসকাস করছি জাতীয় শিক্ষানীতি, যেটা সালটা ছিল 1986 সাল। তো এবার হচ্ছে আমরা সেই 1986 সালে চলে যাব। তো তারও এক বছর আগে আমরা চলে যাব। এবার হচ্ছে কত সালে আমরা পৌঁছে যাব? আমরা চলে যাব 1985 সালে। ওকে, তো 1985 সালে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক নোট ডাউন করে নিন, সামনে যদি খাতা পেন থাকে। তো তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? যিনি ছিলেন একজন ইয়াং প্রধানমন্ত্রী। ওকে, তার নাম ছিল কি? রাজীব গান্ধী। রাজীব গান্ধী কিন্তু 1985 সালে তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি ছিলেন একজন ইয়াং প্রধানমন্ত্রী। তার বয়স মেবি তখন, যখন তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন তার বয়স হয়তো 40 থেকে 44 ইয়ার হবে। তো ইয়াংই বলা যায়, কারণ একটা ইয়াং প্রধানমন্ত্রী তিনি ছিলেন যখন তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন বা প্রধানমন্ত্রী পদটি পেয়েছিলেন। তো এবার আমরা কনসেপ্টে চলে আসছি, সালে আমরা কবে চলে যাচ্ছি? এবার হচ্ছে আমরা 1986 নয়, তারও এক বছর আগে আমরা চলে যাব 1985-তে। এবার 1985-তে রাজীব গান্ধী ছিল প্রধানমন্ত্রী। এবার রাজীব গান্ধীর নির্দেশনায় মাসটা কত ছিল? জানুয়ারি মাস। ওকে, ভারতবর্ষের শিক্ষার সুদূর প্রসারের জন্য একটি শিক্ষানীতি বিষয়ক খসড়া বা বিল প্রকাশিত হয়, যার নাম দেওয়া হয়েছিল কি? যার নাম বা হেডলাইন দেওয়া হয়েছিল, হেডিং। ওকে, হেডলাইন দেওয়া হয়েছিল কি? এ পলিসি পেসপেক্টিভ। ওকে, এ পলিসি পেসপেক্টিভ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টপিক, নোট ডাউন করে নিন। এ ধরনের ছোটো ছোটো টপিকের উপর দিয়ে কিন্তু শর্ট শর্ট কোশ্চেনগুলো হয়ে থাকে, এমসিকিউ কোশ্চেন কিন্তু হয়ে থাকে। এবার হচ্ছে এই যে খসড়াটা ছিল বা এই বিলটা ছিল, সেটা 1986 সালে ক্যাব এর অনুমোদন নিয়ে কি করা হয়? রাজ্যসভায় এবং লোকসভায় উভয় জায়গাতে পেশ করা হয় এবং উভয় কক্ষেই অনুমোদন পেয়েছিল এই বিলটি। তো এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 নামে পরিচিত। ওকে, তাহলে জাতীয় শিক্ষানীতি 1986টা কি? আমরা তো বেসিকভাবে কনসেপ্ট বুঝতে পারলাম। আমরা ফ্ল্যাশব্যাকে চলে গেলাম। কোন সালে চলে গেলাম? আমরা সালটায় পৌঁছে গেলাম 1985 সালে। এবার হচ্ছে আমরা যেহেতু আপনারা থাম্বনেলেও দেখেছেন যে জাতীয় শিক্ষানীতি 1986 সালে যেটা হয়েছিল, যেটা থাম্বনেলে লেখা রয়েছে, তবে আমি 85 কেন বললাম? এবার হচ্ছে এই যে খসড়াটা বা বিলটা, এটা পাস হতে কোন সাল পড়েছিল? সেটা পড়েছিল 1986 সালে। 1985 সালে। ওকে, 1985 সালে ভালো করে বুঝবেন, এখান থেকে কিন্তু কোশ্চেন হলে অনেকটা গুলিয়ে যায়। তো এটা ভালো করে বুঝবেন। যদি বলে যে জাতীয় শিক্ষানীতির খসড়াটা রাজীব গান্ধীর নির্দেশনায় কবে মানে খসড়াটি প্রকাশিত হয়েছিল, তখন আপনারা কি বলবেন? তখন বলবেন 1985 সালে প্রকাশিত হয়েছিল। 1985 সালে কিন্তু পাস হয়নি। এবার যে কোনো একটা খসড়া বা বিল, সেটা পাস করতে গেলে মানে এই যে খসড়াটা ছিল, এটা ক্যাবের অনুমোদন নিয়ে কি করতে হবে? লোকসভা এবং রাজ্যসভা দুই জায়গাতেই কিন্তু পাস করাতে হবে। আর বিলটা দুই জায়গাতেই পাস করেছিল। কত সালে পাস করেছিল? 1986 সালে পাস করেছিল। তাহলে জাতীয় শিক্ষানীতি কবে আসলো? যেটা পাস হলো, তাহলে 1986-তে আসলো। আর যদি বলে প্রথম খসড়াটি কবে প্রকাশ করেছিল রাজীব গান্ধীর নির্দেশনায়, তখন আপনার অ্যান্সার কি করবেন? 1985 করবেন। আর পাস হয়েছিল কবে করবেন? 1986-তে করবেন। তাহলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে তখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, যিনি ছিলেন একজন ইয়াং প্রধানমন্ত্রী। এবার তার নির্দেশনায় জানুয়ারি মাসে, 1985 সালের জানুয়ারি মাসে ভারতবর্ষের, আমাদের ভারতবর্ষের বা এদেশের শিক্ষার সুদূর প্রসারের জন্য একটা শিক্ষানীতি বিষয়ক একটা খসড়া
যেটা প্রকাশিত হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল কি, একটা হেডলাইন দেওয়া হয়েছিল যার নাম হচ্ছে এ পলিসি পের্সপেক্টিভ। ওকে, এ পলিসি পের্সপেক্টিভ নাম দেওয়া হয়েছিল। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এবার এই খসড়াটি 1986 সাল, এবার এক বছর হয়ে গেল, পরের বছর 1986 সাল চলে আসলো। এবার ক্যাবের অনুমতি নিয়ে বিলটি কি হলো, বা সেই খসড়াটি কি হলো, রাজ্যসভা এবং লোকসভা উভয় জায়গাতে সেই বিলটা পেশ করা হলো, এবং পেশ করার পরে কি হলো, সেখান থেকে সেটা অনুমোদন পেয়ে গেল বা পাশ হয়ে গেল। এবার আমরা দেখেছি কিছুদিন আগে তো, এই তো বছর এক দুয়েক হবে, যে নোটবন্দি, সেটা কিন্তু একটা বিল পেশ করতে হয়েছিল। ওকে, ক্যাবিনেটে সকল সদস্যদের বলতে পারেন তাদের অনুমতি নিয়ে বেশিরভাগ ভোট হয়েছিল, তারপরে কিন্তু সেই নোটবন্দিটা হয়েছিল। তো সেরকমই একটা ব্যাপার যে আমাদের ভারতবর্ষের যে সংবিধানটা রয়েছে এবং এই যে শিক্ষানীতিটা রয়েছে, এটা রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষেই কিন্তু পেশ করার প্রয়োজন ছিল, এবং পেশও হয়েছিল, এবং সেখান থেকে অনুমোদনও পেয়ে গেছিলো। এবার হচ্ছে অনুমোদনটা কবে পেলো, 1986 সালে। কবে পেলো, 1986 সালে। তো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 নামে কিন্তু পরিচিত, যার ইংরেজি নামটা আমি কি বললাম, যার ইংরেজি নামটা হচ্ছে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। ওকে, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, ক্লিয়ার। এবার হচ্ছে এখানে আরেকটা ভাইটাল টপিক রয়েছে, তো এইটুকু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ছিল, বেসিকভাবে তো আমি ডিসকাস করে দিলাম, আশা করি আর অসুবিধা হওয়ার কথা না এই টপিকের ওপর থেকে। এবার পরের যে ইম্পর্টেন্ট টপিক রয়েছে, এই বিলে যে বিলটি পাস হয়েছিল, কত সালে পাস হয়েছিল, 1986 সালে পাস হয়েছিল। কোন বিলটা, এই যে জাতীয় শিক্ষানীতি যেটা ছিল, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন যেটা ছিল। ওকে, তো এই বিলে বা খসড়াতে খসড়াটি কি ছিল, 12টি অংশে বিভক্ত ছিল। যে বিলটা পাস হলো লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষে, যে বিলটা পাস হলো 1986-তে, ওকে, ক্যাবের অনুমোদন নিয়ে, তো ক্যাবের অনুমোদন নিয়ে রাজ্যসভা এবং লোকসভায় পেশ হয়েছিল এবং 1986-তে পাশ হয়েছিল। তো সেই বিলের কথা বলা হয়েছে, সেই খসড়ার কথা বলা হয়েছে, 12টি অংশে বিভক্ত ছিল। এবার সেই 12টি অংশ কি কি, আমরা পয়েন্ট পয়েন্ট করে ডিসকাস করি। সেই খসড়াতে কি কি বলা হয়েছিল, অ্যাকচুয়ালি বলতে গেলে সুপারিশগুলো কি কি ছিল। 1 নম্বর পয়েন্ট কি বলা হয়েছে, শিক্ষাক্ষেত্রে যদি কোনো বৈষম্য বা অসমতা থাকে, তাহলে সেটা কি করতে হবে, দূর করতে হবে। শিক্ষাক্ষেত্রে কোনো রকমের বৈষম্য বা অসমতা, ওকে, বৈষম্য বা অসমতা থাকবে না শিক্ষাক্ষেত্রে। ভালো করে বুঝবেন, শিক্ষাক্ষেত্রে কোনো রকমের বৈষম্য বা অসমতা থাকবে না, যে আমি হায়ার কাস্ট বলে আমি এডুকেশনের সুযোগ পাবো, তুমি লোয়ার কাস্ট বলে বা অন্য কেউ লোয়ার কাস্ট বলে সে এডুকেশনের সুযোগ পাবে না বা শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে না, এ ধরনের কোনো বৈষম্য থাকবে না। উঁচু জাতি বলে সে শিক্ষা নেবে বা নিম্ন জাতি বলে সে শিক্ষা নেবে না, শিক্ষাটা সবার জন্য ভাই সমান থাকবে। ওকে, তাহলে কি বলা হয়েছে 1 নম্বর পয়েন্টে, শিক্ষাক্ষেত্রে যদিও কোনো বৈষম্য বা অসমতা থাকে, তাহলে সেটাকে কি করতে হবে, দূর করতে হবে। তার মানে শিক্ষার ক্ষেত্রে কি হচ্ছে, 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে, শিক্ষার ক্ষেত্রে সবার কি থাকবে, সমান অধিকার থাকবে, সকলের সমান অধিকার থাকবে। সে নিম্ন বর্ণের হোক বা উচ্চ বর্ণের হোক, ধনী হোক গরিব হোক, যেই হোক না কেন, তপশিলি উপজাতি হোক বা ব্রাহ্মণ হোক, সকলেই, ওকে, সকলেই শিক্ষার দিকে সমান সুযোগ পাবে বা সমান অধিকার পাবে। সেগুলো কিন্তু বিলে বলা হয়েছিল বা খসড়াতে বলা হয়েছিল। এবার 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, তপশিলি জাতি বলতে এসসি, তপশিলি উপজাতি এসটি। ওকে, আমরা হচ্ছে এসসি অর্থাৎ তপশিলি জাতি, আর যারা হচ্ছে এসটি তারা হচ্ছে তপশিলি উপজাতি। এবং প্রতিবন্ধীদের জন্য, প্রতিবন্ধী কারা, সকলেই জানেন, যাদের ফিজিক্যাল, এক কথায় বলতে গেলে ইংরেজিতে বললে আমরা ভালো বুঝতে পারবো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। ওকে, তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি, এদেরকে কি করতে হবে, শিক্ষাদানের ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে। এবার যদি কেউ খুব বেশি পরিমাণে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকে, তাহলে কি হবে, তার জন্য আলাদাভাবে ফেসিলিটি, বা আমরা সিডিপিতে এর আগে পড়েছি, বিভিন্ন প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন এডুকেশনের মারফত থাকে। ওকে, বিভিন্ন পদ্ধতি তাদের এডুকেশন দেওয়া যায়, তো সেইভাবে তাদের আলাদাভাবে এডুকেশন দিতে হবে। এবার যদি নর্মাল বা মোটামুটিভাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকে, যে না তপশিলি উপজাতি, তপশিলি জাতি যারা রয়েছে তাদের সঙ্গে কম্পেয়ার হতে পারবে বা একটা বলতে পারেন যে সামঞ্জস্যতা বজায় রাখছে, তো তাদের একসঙ্গেই বা সমানভাবে সম অধিকারে শিক্ষা দিতে হবে। প্রয়োজনে কি করতে হবে, প্রয়োজনে সুযোগ সুবিধাগুলো তাদের কিন্তু দিতে হবে, যে ফ্যাসিলিটিগুলো দরকার সমস্ত কিছুই কিন্তু তাদের দিতে হবে, সেটাই বলা হয়েছে। 4 নম্বর কি বলা হয়েছে, 4 নম্বর পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে নজর দেবেন, যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রমের নমনীয়তা আনতে হবে। এবার পাঠ্যক্রমের নমনীয়তা বলতে পাঠ্যক্রমটা এমন হবে, কেমন হবে, বিজ্ঞানসম্মতভাবে যুক্তিপূর্ণ পাঠ্যক্রম প্রদান তাদের কিন্তু করতে হবে। পাঠ্যক্রমটা এমন হবে যে বিজ্ঞানসম্মতভাবে যুক্তিপূর্ণ হবে, তো সেটা হচ্ছে নমনীয়তা। ওকে, তাহলে কোন কোন ক্ষেত্রে, এই যে প্রাথমিক ক্ষেত্রে, মাধ্যমিক ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে শিক্ষার সমস্ত স্তরে কি করতে হবে, পাঠ্যক্রম যেটা রয়েছে সেটাতে নমনীয়তা আনতে হবে, অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে যুক্তিপূর্ণ পাঠ্যক্রম তাদের প্রদান করতে হবে। এবং
কি করতে হবে, সার্বিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ওকে, সার্বিক নির্বাচনের ব্যবস্থা কিন্তু করতে হবে। 5 নাম্বার কি বলা হয়েছে, নবোদয় বিদ্যালয়। নবোদয় বিদ্যালয় কোনটা, এনবিএস। আমরা দেখেছি এনবিএস এর ফর্ম ফিল আপ হয়, যেটা হচ্ছে একটা কেন্দ্রীয় স্কুল। আমাদের নদিয়া জেলার কল্যাণীতে রয়েছে নবোদয়। ওকে, অনেকের ভাই বোন সেখানে পড়াশোনা করছে। তো সেই যে বিদ্যালয়গুলো রয়েছে সেইগুলো উন্নত মানের, সেই বিদ্যালয়গুলোতে যারা পড়াশোনা করবে তাদের উন্নত মানের সুযোগ সুবিধা দিতে হবে। আমরা সামান্য এখনও দেখতে পাই যে নবোদয় বিদ্যালয়ে বিভিন্ন রকমের ফেসিলিটি থাকে। ওকে, বিভিন্ন সুযোগ সুবিধা থাকে। এবার নবোদয় বিদ্যালয়ে যারা পড়ছে, সাপোজ যারা কল্যাণীতে পড়ছে, রিসেন্ট আমার একটা কাজিন পড়ছিল, দুটো কাজিন পড়ছে, তো একজন তো গ্র্যাজুয়েশন এবার কমপ্লিট করবে, নবোদয়ে ভর্তি হলো ক্লাস 5-এ যখন অ্যাডমিশন হলো, তারপরে ওখানে পড়াশোনার পরে 12 কমপ্লিট করলো এবং তাদের ওখান থেকেই হায়ার এডুকেশনের জন্য বলতে পারেন গ্র্যাজুয়েশনের জন্য মেবি এখন চেন্নাই আছে, তো সেখান থেকে সে কলেজ ডিগ্রিটা কমপ্লিট করবে ইঞ্জিনিয়ারিংয়ে। তো যাই হোক, তো এই যে সুযোগ সুবিধাগুলো, মানে যে হাই ফেসিলিটিগুলো রয়েছে, উন্নত মানের সুযোগ সুবিধা, সেগুলো দিতে হবে। পড়াশোনার দিক থেকে ভালো পাঠ্যক্রম দিতে হবে। আর নবোদয় বিদ্যালয়ে আমরা দেখেছি যথেষ্ট ভালোভাবে সেখানে পড়াশোনা হয়, স্টুডেন্টদের ভালো করে বোঝানো হয়, পড়ানো হয়, ডিটেলসে টপিক বোঝানো হয়, শিক্ষার দিক থেকে অনেক উন্নত সেইগুলো। ওকে, আমাদের নর্মাল যে স্কুলগুলো রয়েছে তার থেকে অনেক অ্যাডভান্স লেভেলের সেই স্কুলগুলো। তো নবোদয় বিদ্যালয়ে কী করতে হবে, উন্নত মানের সুযোগ সুবিধা দিতে হবে, সেটাই বলা হয়েছে। 6 নম্বর কি বলা হয়েছে, বৃত্তিমুখী শিক্ষার সার্বিক কর্মসূচির রূপায়ণ করতে হবে। তো বৃত্তিমুখী শিক্ষাটা কি সকলেই জানেন, তো তার হচ্ছে সার্বিক কর্মসূচির রূপায়ণ কিন্তু করতে হবে। তারপরে 7 নম্বর কি বলা হয়েছে, বলা হয়েছে মুক্ত বিশ্ববিদ্যালয়। মুক্ত বিশ্ববিদ্যালয় কোনগুলো, যেগুলো হচ্ছে আমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ি ডিস্টেন্স বলতে পারেন। ওকে, আমরা যেগুলোতে পড়ি যে রেগুলার, আরেকটা হচ্ছে মুক্ত। যারা কোনো কাজের সঙ্গে যুক্ত বা কোনো জবের সঙ্গে যুক্ত তারা তো রেগুলারে করতে পারবে না, তাদের কোথায় করতে হবে, মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে হায়ার এডুকেশন বা যে উচ্চ শিক্ষাটা সেটা নিতে হবে। তো মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্যে দিয়ে শিক্ষাকে কী করতে হবে, জনমুখী করে তুলতে হবে। তো মুক্ত বিশ্ববিদ্যালয় যখন স্থাপন হবে, অনেকেই বয়স্করা রয়েছে বা যারা টাইম টু টাইম রেগুলারে পড়তে পারে না কাজের চাপের জন্য, তারা সেখানে শিক্ষা নিতে পারবে। তো তখন কি হবে, এই মুক্ত বিশ্ববিদ্যালয় তৈরি করার পরে এই যে শিক্ষাটা রয়েছে, যে সেই শিক্ষাটা কি করবে, জনমুখী করে তুলতে হবে। 8 নম্বরে কি বলা হয়েছে, বিভিন্নভাবে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির চেষ্টা করতে হবে। 9 নম্বরে বলা হয়েছে চাকরি সম্পর্কিত ডিগ্রিতে নমনীয়তা আনতে হবে। 10 নম্বরে কি বলা হয়েছে, মূল্যায়ন ব্যবস্থার সংস্কার সাধন করতে হবে। ওকে, যে মূল্যায়নটা বা দেখাশোনা যেটা রয়েছে তার সংস্কার সাধন করতে হবে। 11 নম্বরে বলা হয়েছে ত্রিভাষার সূত্র। তো ত্রিভাষাটা কি, ত্রিভাষাটা এর আগে আমরা কোঠারি কমিশনে পড়েছিলাম, বলতে মুদালিয়ার কমিশনে আমরা পড়েছিলাম। তো তিনটে ভাষা কি পড়েছিলাম এর আগে আমরা পড়েছিলাম। এক হবে হচ্ছে কি মাতৃভাষা। ওকে, মাতৃভাষা হবে বা আঞ্চলিক ভাষা। ওকে, মাতৃভাষা, আঞ্চলিক ভাষা, মাতৃ বা আঞ্চলিক ভাষা। 2 নম্বরেরটা কি, 2 নম্বরেরটা হচ্ছে হিন্দি ভাষা। ওকে, হিন্দি ভাষা। আর 3 নম্বরেরটা কি, সেটা হচ্ছে ইংরাজি ভাষা। তাহলে এই যে 3টে ভাষা, এই 3টেকেই বলা হয়েছে ত্রিভাষা। তো ত্রিভাষা সূত্র প্রচলিত থাকবে, মানে 3টে ভাষাই থাকবে, যে মাতৃভাষা থাকবে বা আঞ্চলিক ভাষা, হিন্দি ভাষা, ইংরাজি ভাষা, 3টে ভাষা প্রচলিত থাকবে শিক্ষার ক্ষেত্রে। এবং শিক্ষার্থীদের কি করতে হবে, বিজ্ঞান বিষয়ে সচেতন করতে হবে। ওকে, বিজ্ঞান বিষয়ে তাদের সচেতন করতে হবে ও ব্যবহারিক জ্ঞান সম্পূর্ণ করে তোলার আন্তরিক প্রচেষ্টা কিন্তু করতে হবে। এটাই বলা হয়েছে 11 নম্বর পয়েন্টে। 12 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, এদেশীয় শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট ধারণা দিতে হবে। তো এটা জিনিসটা কি, যে এদেশীয় শিক্ষা বলতে আমাদের ভারতবর্ষের শিক্ষার কথা বলা হয়েছে, যে আমাদের ভারতবর্ষের শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে ওকে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট নির্দেশনা দিতে হবে বা একটা ধারণা দিতে হবে। এবার এটা হচ্ছে কি, মানে হচ্ছে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন এর মাধ্যমে শিক্ষানীতি যেটা রয়েছে সেই শিক্ষানীতিটা কোন জায়গায় নিয়ে যেতে চাইছে, তো সেটা সাধারণ মানুষের সামনে সেটাকে তুলে ধরতে হবে। ওকে, এটাই বলতে চেয়েছে 12 নম্বর পয়েন্টে। তাহলে এই 12 অর্থাৎ 12টা ছিল হচ্ছে কি, এই 12টা অংশে বিভক্ত ছিল বা সুপারিশ বা খসড়াতে এই 12টা টপিক উল্লেখ ছিল আপনারা বলতে পারেন। ওকে, তো খুব ছোট্ট একটা ব্যাপার ছিল, আশা করি অসুবিধার কথা না, ইজিলি হয়তো মুখস্থ হয়ে গেছে, অনেকে হয়তো নোট ডাউন করে নিয়েছেন। আর যদি ক্লাসটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। যারা নতুন স্টুডেন্ট তারা অবশ্যই নিচে দেখুন ডান পাশে লাল কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, প্রেস করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশের একটা বেল আইকন পেয়ে যাবেন, ক্লিক করে দিন, তারপরে 3টে অপশন খুলে যাবে, অল অপশনটি অন করে দিন। তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন যখনই আমরা কোনো ক্লাস আপলোড দেবো আপনার কাছে কিন্তু খুব সহজে ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও সোশ্যাল মিডিয়াতে ফলো করেননি তারা ফলো করতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।